দীর্ঘদিন ধরেই তো এই হাসনাত আব্দুল্লাহ দুইবার অন্তত তার গাড়ির উপরে হামলা করা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি গাজীপুরে চৌরাস্তায় তার গাড়িতে হামলা করা হয়েছে এবং এখানে অভিযুক্ত হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরাই। এবং দীর্ঘদিন ধরেই আমাদের দাবি রয়েছে যে এই আওয়ামী লীগের বিষয়ে একটা সরকার সেটেলমেন্টে যাওয়া প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরেই বলছি যে বিচারটা করা প্রয়োজন। অন্যান্য রাজনৈতিক দলও বলছে, যে যার ভাষায় যে যার ওয়েতে বলছে যে কিভাবে সলভ করা উচিত, কিন্তু আমরা দেখছিলাম যে সরকার কোনো কর্ণপাত করছে না। তো আপনি চিন্তা করুন যে যেই ব্যক্তিটা এই গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতা এবং তার উপর বারংবার এই হামলাটা হচ্ছে, এবং তারপরে যখন আমরা দেখি যে প্রশাসনেরই একটা অংশের সহায়তায় এবং শোনা যাচ্ছে যে কিছু মানে রাজনৈতিক পক্ষেরও এখানে হয়তো সহযোগিতা ছিল, এরকম একজন চিহ্নিত ব্যক্তি, পরিচিত ব্যক্তি, এমন না যে আসলে কোন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা পালিয়ে গেছেন, হ্যাঁ, এমন একজন ব্যক্তি যখন চলে যান দেশ ছেড়ে, তখন কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি ওই দিন সারাদিনই আমরা অনলাইনে দেখেছি, এটা নিয়ে ব্যাপক আসলে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তো ওই কনটেক্সটে যখন আসলে ওইখানে যমুনার সামনে তিনি গিয়েছেন বা আমরা গিয়েছি, পরবর্তীতে ওনার সাথে সংহতি জানিয়েছি, সেটার প্রেক্ষাপটটা আসলে ভিন্ন ছিল এবং বিষয়টা এত বড় ছিল, আমার কাছে মনে হয় যে এটা জাতীয় নিরাপত্তার সাথেও তো মানে সংশ্লিষ্ট একটা বিষয় ছিল, বা জাতীয় রাজনীতির সামনে কোন দিকে আসবে, সাথে যদি সংশ্লিষ্ট থাকে তাহলে তো সরকার এমনিতেই মেনে নেওয়া উচিত। এক্স্যাক্টলি, এটাই আমার পয়েন্ট। সেটি হচ্ছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সায়ন্ত ভাই বললেন যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার কেন 9 মাস ঝুলিয়ে রাখলো, কেন সরকার আইসিটি ট্রাইব্যুনাল অ্যাক্ট যখন অ্যামেন্ড করলো তখন দলীয় বিচারের বিধানটি রাখলো না, এই প্রশ্নটাই তো আমাদের। এবং এই প্রশ্নগুলো যখন ঝুলেছিল এবং অনেক রাজনৈতিক দলকে আমাদের মনে হচ্ছিল যে তারাও হয়তো আসলে চাচ্ছে না এই জিনিসটা সুরাহার দিকে যাক, কেন 144 ধারা ভেঙে আদায় করতে হলো। এই জায়গায় বিষয়টি হচ্ছে যে এই 144 ধারাটা আসলে মানে এইটাই পয়েন্ট যে আসলে 144 ধারা ভাঙা ছাড়া তখন আর উপায় ছিল না। তো কিন্তু আমি যেটি আপনাদেরকে মনে করিয়ে দিব সেটি হচ্ছে আমরা কিন্তু পরদিন, এটা যে একটা আসলে খুবই ইম্পর্টেন্ট এরিয়া, এটা যে দেশের প্রধান নির্বাহী এখানে বসবাস করছেন, দেশের অন্যান্য উপদেষ্টারা ওই মন্ত্রীপাড়ায় বসবাস করেন, সেইখান থেকে কিন্তু পরবর্তী দিন আমরা প্রথমে যে সমাবেশটি, সেই সমাবেশটি যমুনা থেকে সরিয়ে আমরা ইন্টারকন্টিনেন্টালের পরে যে মোড়টি রয়েছে সেই মোড়ে নিয়ে এসেছি এবং তারপরে কিন্তু আমরা জমায়েতটা নিয়ে শাহবাগে গেছি। কেননা প্রথম দিনের যেই উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনা, এইটির কারণে যেই জমায়েত বা সৃষ্টি হয়েছিল, যেই উত্তেজিত বা বলবো যে প্রতিবাদকারী আন্দোলনকারীদের জমায়েতটা তৈরি হয়েছিল, আমরা পরবর্তীতে তাদেরকে ওইখান থেকে শাহবাগে নিয়ে গিয়েছি এবং সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ কিন্তু তাদের সবাইকে নিয়ে শাহবাগে গেছেন, যাতে কোনো অন্যান্য মানে এখানে ধরুন ভিতরে ঢুকে কেউ যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারী কোনো ধরনের অঘটন না ঘটাতে পারেন সেটার জন্য। সেকেন্ড বিষয় হচ্ছে যেটি বললেন যে এই যে পানি দেওয়ার বিষয়টি, এই পানি দেওয়ার বিষয়টি আসলে দেখেন, প্রথম বিষয় আমরা দেখেছি যখন খালেদা জিয়া দেশে ফিরলেন, বিএনপি নেতাকর্মীদের জন্য কিন্তু ঠিক একই ব্যবস্থা রাখা হয়েছিল। যখন বিএনপি এর আগে সমাবেশ করেছে, তারা 144 ধারা ভেঙে কোথাও গিয়ে অবস্থান নেন, তুলনাযোগ্য না। মানে বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক পক্ষ মানে সিটি কর্পোরেশন এই ব্যবস্থাটি একাধিক দলের জন্যই নিয়েছে। এটা যে শুধুমাত্র এই মানে ওইখানে যারা জমায়েতে ছিল তাদের জন্য ছিল তা না। প্রশ্নটা হচ্ছে 144 ধারা ভেঙে যেখানে অবস্থান নেওয়া হয়েছে সেখানে আর সাধারণ একটি রাস্তায় যেখানে কোনো সমস্যা নেই, সেখানে অনুমতি নিয়ে যে প্রোগ্রাম হয়, এখানে আপনার বুঝতে হবে, আমি মনে করি যে সরকার ওই দিন যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেই বিচক্ষণতার পরিচয় সরকার আজকে দেয়নি। ওই দিন যদি সরকার এই জায়গায় কোনো হার্ডলাইনে যেত, যদি এবং ওই দিনের পরিবেশটা যেমন ছিল, এটা আসলে হিতে বিপরীত হতো। ওই দিন কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের একক কর্তৃত্ব ওই জমায়েতের উপর ছিল না। ওইখানে যারা আওয়ামী লীগকে বাংলাদেশের জন্য একটা হুমকি মনে করছে, যারা আওয়ামী লীগের বিচার চাচ্ছে, তারা সবাই এখানে জমায়েত হয়েছিল এবং সকলের উপর নিয়ন্ত্রণ রাখাটা ওইখানে ডিফিকাল্ট ছিল। এই জন্য আমি বলবো ওই দিন সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে যে 144 ধারা পরেও ওইখানে ওই জমায়েতের সাথে এমন কোনো আচরণ করেনি যেটি আসলে পরিস্থিতি আরো অবনতির দিকে নিয়ে যেত। যে কারণে আমরা দেখেছি ওই দিন জমায়েতটা এসে শাহবাগে জড়ো হয়েছে, পরবর্তীতে একটা সুষ্ঠু সুরাহা হয়েছে, কোনো ধরনের অঘটন ছাড়াই আমরা পরিস্থিতি সামাল দিতে পেরেছি। কিন্তু আজকে আমি বলবো যে এটা সরকারের ব্যর্থতা, যে সরকার এইখানে যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাথে রয়েছে এবং তাদের যে 3টি দাবি, এই 3টি দাবি কিন্তু খুবই সহজে মেনে নেওয়ার মতো দাবি। তারা প্রথমে বলছে যে 70% শিক্ষার্থীদের 70%কে আবাসন বৃত্তি দিতে হবে। তারা বলছে যে আগামী যে বাজেটটা হবে সেই বাজেটে এই যে বারবারই তারা দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেটটা কাটছাট করা হয়, হ্যাঁ, কিন্তু সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ধরেন জাহাঙ্গীরনগর বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি, কিন্তু তারা বলছেন যে বাজেটটা যাতে কাটছাট না করা হয়। তারা বলছেন যে তাদের এই যে দেখুন আওয়ামী লীগ দীর্ঘ 15 বছরে আমাদের যেই সংকট রেখে গেছে সেটার একটা ফলও আসলে এই সরকারকে ভোগ করতে হচ্ছে, যে একটা বিশ্ববিদ্যালয়ে আপনি অনুমোদন দিয়েছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নাই,
একটা যেটা ডিগ্রি কলেজ ছিল সেটাকে আপনি এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছেন, কিন্তু তাদের আপনি কোনো আবাসনের ব্যবস্থা রাখেননি, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় যে অবকাঠামোগত সুবিধা প্রয়োজন সেটা দেননি। এবং 2020 সালে সম্ভবত কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হওয়ার কথা ছিল, অনুমোদন হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেখানে একটা ইট গাঁথাও হয়নি। তো এই সংকটগুলো আসলে সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। এখানে আমি বলবো যে এই গভর্নমেন্টের কিছু কিছু ক্ষেত্রে এই নেগোসিয়েশন করার জায়গাতে এই যে শিক্ষার্থীদের সাথে যে একটু আলোচনাকারী বোঝা বা যেই দাবিগুলো এই মুহূর্তে পূরণযোগ্য সেইগুলো পূরণ করা, যেটা একটু সময় লাগবে, একটু আশ্বাস দেওয়া, এই জায়গাটা একটু ঘাটতি রয়েছে। এটা কি আসলে প্রধান উপদেষ্টা আজকে চট্টগ্রামে ছিলেন সে কারণে হয়েছে কিনা আমি জানি না, কারণ তার মানে এই ডিলিংগুলো খুবই ভালো, চমৎকার আমরা দেখেছি। সেই সাথে আরেকটা জিনিস আমার মনে হয়, দেখুন এই যে ডিপ্লোমা নার্সিং এর যারা আন্দোলন করছেন, আমাদের ঢাকা শহরের একটা ফান্ডামেন্টাল প্রবলেম, এটাও গত 15 বছরে আওয়ামী লীগ সরকার করে দিয়ে গেছে। একটা সময় ঢাকা শহরে পল্টন ময়দান ছিল আন্দোলন করার জন্য, সমাবেশ করার জন্য, মুক্তাঙ্গন ছিল, এই দুটো জায়গাকে আপনার নষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকা শহরে কোনো রাজনৈতিক পরিসর রাখা হয়নি, ঢাকা শহরে এমন কোনো স্থান রাখা হয়নি যেখানে মানুষ আন্দোলন করতে পারবে, সভা সমাবেশ করতে পারবে, যে কারণে এখন বিএনপি সমাবেশ করতে গেলেও নয়াপল্টনের পুরো রাস্তা ব্লক করে ফেলতে হয় এবং সেটা পুরো জ্যাম পুরো শহরে ছড়িয়ে যায়। আমরা সেটা মানিক মিয়া এভিনিউতে করি, শাহবাগে করি, অথবা সোহরাওয়ার্দী উদ্যানে করি। এখন সোহরাওয়ার্দী উদ্যানে করলে আবার জটিলতাটা কি, এটা বিশ্ববিদ্যালয়ের পাশে তৈরি হয়। এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে এখন সেই সোহরাওয়ার্দী উদ্যানেই একজন শিক্ষার্থী মারা গেলেন,